জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে রাশিয়ার কাছে সাবমেরিন মোতায়েন করে যে হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, 5 আগস্ট উপস্থাপন জানালো প্রেস উইং। আরও জানাবো রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে বিপদ আছে বলছে অ্যানি। এদিকে সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই বলছে বিএনপি নেতা আমির খসরু। সব শেষে জানিয়ে দিব টাঙ্গাইলে বিএনপির 3 নেতা সহ গ্রেপ্তার 5। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাশিয়ার কাছে সাবমেরিন মোতায়েন করে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। রাশিয়ার সীমানার আরও কাছে 2টি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউজম্যাক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা এখন রাশিয়ার আরও কাছে, আমরা সব সময় প্রস্তুত থাকতে চাই, এজন্যই আমি ওই অঞ্চলে 2টি পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছি। তিনি আরও বলেন, রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারছে, তবে যুক্তরাষ্ট্র এখনও নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত রয়েছে। আমরা নিষেধাজ্ঞা আরোপ করব, পুতিন নিষেধাজ্ঞা মোকাবিলায় বেশি দক্ষ। তিনি আরও জানেন কিভাবে সেগুলো এড়িয়ে চলতে হয়। ইউক্রেন যুদ্ধের বিষয়ে ট্রাম্প জানান, এর আগে তিনি যুদ্ধ অবসানে 50 দিনের সময়সীমা নির্ধারণ করেছিলেন, তবে পরে সেটি কমিয়ে 10 দিন নামিয়ে আনেন। তিনি হুঁশিয়ারি দেন, এই সময়ের মধ্যে সমাধান না হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য এবং সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। এর আগে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের মন্তব্যকে উস্কানিমূলক আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মেদভেদেবের সাম্প্রতিক বিবৃতি এতটাই উস্কানিমূলক যে আমি 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি। কথার প্রভাব গভীর, কারণ অনেক সময় এই ধরনের মন্তব্য অনিচ্ছাকৃতভাবে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে। আমি আশা করি এবার তা আর হবে না। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, 5 আগস্ট উপস্থাপন জানালো প্রেস উইং। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করছে। আগামী মঙ্গলবার বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে বলেও জানানো হয়। এর আগে জুলাই ঘোষণাপত্র ঘোষণা আগামী 5 আগস্টের আগেও হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন একটা ডিক্লারেশনের মাধ্যমে আমাদের একটা দালিলিক প্রমাণ থাকবে। তথ্য উপদেষ্টা বলেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার, একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল যে আমাদের বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে বিপদ আছে বলছে অ্যানি। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সবার বিপদ আছে বলে সতর্ক করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহরকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় তিনি একথা বলেন। বিএনপি নেতা অ্যানি বলেন, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের জন্য বিপদ আছে, সবাই আবার অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন। আমি আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ জনগণ অত্যাচারিত নির্যাতিত হবেন? আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করি, নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি। তিনি আরও বলেন, আমি আপনি আপনারা দেশের মানুষ সবাই জুলাই যোদ্ধা। শাহবাগে কিছু সংখ্যক জুলাই যোদ্ধার মারামারি আমার মনকে ব্যথিত করে। স্বাভাবিকভাবে ফ্যাসিস্ট সেখানে সুযোগ পাবে। সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই বলছে বিএনপি নেতা আমির খসরু। নির্বাচন ও সংবিধান সংশোধন নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদের মধ্য দিয়েই করতে হবে, এর বাইরে কোনোভাবেই তা সম্ভব নয়। শনিবার রাজধানীর নীলক্ষেতের
আইসিএমবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি নেতা আমির খসরু বলেন, সংবিধানের যে কোনো সংশোধন করতে হলে সংসদের মাধ্যমেই করতে হবে। এর জন্য সব রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয় তা সংসদের বাইরে সম্ভব নয়। তিনি অভিযোগ করে বলেন, যারা আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা আসলে গণতান্ত্রিক কিংবা সংসদীয় ব্যবস্থায় বিশ্বাস করে না। তারা ঠিক কী চায় তা নিজেরাও জানে না। রাজনীতিতে সহনশীলতা ও সম্মান বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে আমির খসরু বলেন, আমরা যতই সংস্কার করি, যদি রাজনৈতিক সংস্কৃতি না বদলাই তাহলে কোনো সংস্কারই কাজে আসবে না। অন্যর মতামতকে সম্মান করতে হবে, সহনশীল হতে হবে, তাহলেই আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে পারবো। জাতীয় স্বার্থে ঐক্য দরকার উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থ যেখানেই জড়িত সেখানে ঐক্য গড়ে তুলতেই হবে। টাঙ্গাইলে বিএনপির ৩ নেতা সহ গ্রেপ্তার ৫। টাঙ্গাইলে কিলার গ্যাং নামক একটি সংগঠনের প্যাড ব্যবহার করে এক মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির ৩ নেতা সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে টাঙ্গাইল শহর বিএনপির দাবি এটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে। শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে ও শনিবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন টাঙ্গাইল শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন এবং স্থানীয় আব্দুল আল মামুন ও সাব্বির মিয়া। টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর লুৎফর রহমান নয়াদিগন্তকে জানান, দুপুর ১টার দিকে গ্রেপ্তার হওয়া ৫ জনকে আদালতে আনা হয়। তাদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন এবং সাব্বির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ তাদের জবানবন্দি রেকর্ড করেন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পর সবচেয়ে শক্তিশালী বোমা প্রকাশ্যে আনল তুরস্ক। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পর এবার সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা আরও এক গণবিধ্বংসী মরণাস্ত্র প্রকাশ্যে এনে গোটা বিশ্বে ভয় ধরালো তুরস্ক। যুদ্ধবিমান থেকে ওই বোমা ছুঁড়ে মারলে চোখের নিমিষে গুড়িয়ে যেতে পারে শত্রু দেশের একাধিক শহর। পাশাপাশি কৌশলগত পরিকাঠামো বা সামরিক ছাউনিকে পুরোপুরি নিশ্চিহ্ন করার ক্ষমতা রয়েছে এই বোমাটির। আর এতেই চিন্তার ভাঁজ পড়ছে ভারত, ইসরায়েল সহ আমেরিকার কপালেও। ইউরোপের রুগ্ন মানুষ খ্যাত তুরস্ক গত কয়েক বছরে দুনিয়ার বিভিন্ন প্রান্তে চলা সংঘর্ষে বারবার খবরের শিরোনাম এসেছে একাধিক হাতিয়ার নিয়ে। সেই তালিকায় রয়েছে বেরজাক্টার TB2 হামলাকারী ড্রোন থেকে শুরু করে রকেট এবং ক্ষেপণাস্ত্র। এবার কি তাতে যুক্ত হলো আঙ্কারার তৈরি সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা, নাকি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান? উঠেছে এমন সব প্রশ্ন। চলতি বছরের জুলাইয়ে ১৭তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা ২০২৫-এর আয়োজন করে তুর্কি প্রশাসন। সেখানেই সবচেয়ে শক্তিশালী গণবিধ্বংসী অপরমাণু সহ জোড়া বোমা প্রথমবার প্রকাশ্যে আনে আঙ্কারা। সেগুলোর একটির নাম গাজাপ, স্থানীয় ভাষায় যার অর্থ হল ক্রোধ। দ্বিতীয়টি হলো হায়ালেট বা ভূত। দুটি বোমাই তৈরি করেছে প্রেসিডেন্ট এরদোগানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র। তুর্কি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী গাজাপের ওজন আনুমানিক ২০০০ পাউন্ড বা ৯৭০ কেজি। শত্রুর উপর আঘাত হানার সময় একসঙ্গে একাধিক বিস্ফোরণ ঘটানোর সক্ষমতা রয়েছে এর। বিস্ফোরণের সময় ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ১০,০০০ টুকরোয় ছড়িয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে এর নকশা তৈরি করেছেন আঙ্কারার প্রতিরক্ষা গবেষকেরা।